ডিসিপ্লিন লাইফস্টাইল খুব ছোটবেলা থেকে খুব ভাল লাগে অ্যান্ড ইউনিফর্ম ভাল লাগে। তো আমার আইডিয়া ছিল না এটা যে এতটা হিট হয়ে গিয়েছিল আনটিল আই থিঙ্ক ২-৩ সপ্তাহ পর আমার আইডিয়া হয়েছে যে ও গানটা হিট হয়ে গেছে। আই থিঙ্ক আই হ্যাভ দিস গিফট যে আমি যেকোনো ভাষা খুব ফ্লুয়েন্টলি তুলে ফেলতে পারি। তখন আমি ওসানাম একদিন গাই, গিয়ে আমি জাস্ট আপলোড করি অ্যান্ড দেন লাকি আলি শেয়ার্ড। আমি জানি না উনি মানে আমার গানটাই কিভাবে শেয়ার দিল। হ্যাঁ, নিজের গান শুনি না আসলে, শোনা হয় না। স্বাগত ঈদের বিশেষ আয়োজনে চর্চার স্টুডিওতে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মাশা ইসলাম। কেমন আছেন মাশা? ভালো, আপনি কেমন আছেন? জি আপু ভালো। ঈদের শুভেচ্ছা সবার আপনাকেও প্রথমে। ঈদের শুভেচ্ছা। তো ঈদের প্রস্তুতি কেমন গেল আপনার? ঈদের প্রস্তুতি আমার ওরকম মানে এক্সট্রা কিছু নেই, স্পেশাল কিছু না। টুকটাক কেনাকাটা, টুকটাক বাসার বাজার করা। আর ঈদের আগে আসলে অনেক কাজের চাপ থাকে। ঈদের 10 দিনে সব মানে ঈদের 10 দিন আগ থেকে কাজের চাপটা আসলে দ্বিগুণ হয়ে যায়। সো ওই কাজগুলো সব ডেডলাইনস মিট করতে হয়। তো এই সব কিছু মিলেই ঈদের প্রস্তুতি নিতে নিতে ঈদ চলে আসে। আচ্ছা, এবারের ঈদ তো আপনার জন্য স্পেশাল, কারণ আমরা ইতিমধ্যে সবাই জানি যে এবার আপনার একটা সিনেমা জি, দেখতে পাবো। প্রথমবারের মতো আপনি অভিনয় করছেন। জি, আহ, এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। সিনেমাটার নাম নিশ্চয়ই বনলতা এক্সপ্রেস। জি। জি। হ্যাঁ, সো আমার অ্যাক্টিং ডেবিউ হবে জি। বনলতা এক্সপ্রেসে। তো আমি আগে অ্যাক্টিং ওভাবে করিনি, মানে টিভিসি করেছি, ছোট শর্ট ফিল্ম করেছি একটা। কিন্তু অ্যাক্টিংয়ের যাত্রা আসলে আমার বনলতা থেকে শুরু হবে। সো আমি আসলে অনেক খুশি যে বনলতা এক্সপ্রেসের মতো একটা প্রজেক্টের সাথে আমার অ্যাক্টিংয়ের যাত্রা শুরু হচ্ছে। জানি না আসলে এটা কতটুক আমি ও, কিভাবে কন্টিনিউ আপনি এই করতে পারবো। বনলতা এক্সপ্রেসের সাথে যুক্ত হলেন? আমার এটা একটু জানতে চাচ্ছিলাম। এটা আসলে খুবই মানে হঠাৎ করে হয়। আমি একদিন সাকিব ভাইয়ের সাথে হইচইয়ের যেই আমাদের সাকিব ভাই আছেন প্রোডিউসার, উনার সাথে আমার কথায় কথায় বনলতা এক্সপ্রেস নিয়ে আমাদের কথা হয়। তো সাকিব ভাইকে আমি বলি যে বনলতা এক্সপ্রেসের মানে আই উড রিয়েলি লাভ টু ওয়ার্ক ইন বনলতা এক্সপ্রেস। অ্যান্ড দেন সুন আফটার দ্যাট তানিম ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল আগের থেকে। সো তানিম ভাই কে আমি খুব কারেজ নিয়ে তানিম ভাইকে আমি বলি যে আই উড লাভ টু ওয়ার্ক উইথ ইউ, ইভেন ইফ ইটস ইন দ্য ফিল্ম ক্রু। আমার আসলে আই উড লাভ টু লার্ন ফ্রম ইউ। সো তখন তানিম ভাই খুবই খুশি হন যে আমি তাকে বলি। অ্যান্ড দেন তানিম ভাই আমাকে বলে যে তুমি কি একটা রোলের জন্য অডিশন দিতে পারবা? তো আমি বললাম যে হ্যাঁ, মানে আমি অবভিয়াসলি অডিশন দিয়েই আসতে চাই। আমি আমি তো জানি না আমি আসলে পারবো কিনা। তো আপনি যদি মনে করেন যে আমি অডিশনে মানে আহ, দেখে মনে করেন যে আমার পোটেনশিয়াল আছে, সো অবভিয়াসলি তখনই আপনি নিয়েন। অ্যান্ড নট নেসেসারিলি আমি অ্যাক্টিংয়ে করতে হবে, বাট আই উড লাভ টু অ্যাক্ট। কিন্তু যদি না হয় আমি এমনি আপনার ফিল্মে পার্ট ক্রু হতে হিসেবে চাই। থাকতে চান? আচ্ছা, মানে আম, হঠাৎ করে মানে সঙ্গীত জগতে আছেন আপনি, বেশ জনপ্রিয় আমাদের এই প্রজন্মের অনেকের কাছেই। অনেকের না, মানে এই প্রজন্মের সব তরুণ তরুণীদের কাছে আপনি বেশ জনপ্রিয়। তো গানের জগতে আপনার একটা বেশ সুপরিচিতি আছে। সেখান থেকে হঠাৎ করে আপনার কেন অভিনয়ে আসার যে আকাঙ্ক্ষাটা, এটা কিভাবে এলো? কেন আপনি উৎসব যে- দেখার পর আচ্ছা। যখন তানিম ভাইয়ের উৎসব দেখি, উৎসবের সময় আমরা একসাথে কাজ করছিলাম স্টুডিওতে, তানিম ভাই আমরা সহ। তো আম, উৎসব দেখার পর অ্যাকচুয়ালি আমি মানে আমাদের বাংলা সিনেমার প্রতি আমার একটা অনেক বড় আশা জাগে যে আমাদের খুব ভালো ফিল্ম এখন হচ্ছে। আর এত সুন্দর স্ক্রিপ্ট, এত সুন্দর ডায়ালগস, এত সুন্দর স্ক্রিন প্লে, এত সুন্দর কাস্ট, এত সুন্দর ডিরেকশন। হুম। তো এইটা দেখার পর আমার আসলে তখন মনে ছিল যে আমার কাজ করতে হলে এরকম প্রজেক্টের সাথে আমি কাজ করতে চাই বা শুরু করতে চাই। অ্যাক্টিংয়ে আমার ইন্টারেস্ট ছিল, কিন্তু ওভাবে পারসিউ করিনি কখনো, কারণ আই ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম, ফর দ্য রাইট প্রজেক্ট মেবি। অ্যান্ড দেন তানিম ভাইয়ের উৎসব দেখার পর আই ওয়াজ লাইক আই হ্যাভ টু ওয়ার্ক উইথ তানিম ভাই। অ্যান্ড তানিম ভাইকে আমি আগেও তখন এক্সপ্রেস করি যে তানিম ভাই উৎসবটা দারুণ হয়েছে, মানে এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা স্টেপিং স্টোন। আর হ্যাঁ, এরকম সিনেমা আরও চাই। অ্যান্ড দেন বনলতা এক্সপ্রেস যখন হচ্ছিল তখন আহ, মানে আমি খুব হঠাৎ করে তানিম ভাইকে বলি যে মানে কথায় কথায় সাকিবের সাথে কথা হচ্ছিল বনলতা এক্সপ্রেস নিয়ে। অ্যান্ড দেন বনলতা এক্সপ্রেস সব কাস্ট অলরেডি হয়ে গিয়েছিল, কিছু কিছু চরিত্রের বাকি ছিল। তো আমি তখন
আমি নিজেই তানিম ভাইকে বলি আমার ডিজায়ারটা যে আই উড লাভ টু বি আ পার্ট অফ ইট। তখন তানিম ভাই খুবই খুশি হন যে আমি তাকে যে বলি, কারণ তানিম ভাইয়ের আইডিয়া ছিল না যে আই ওয়াজ ইন্টারেস্টেড। তো তারপর তানিম ভাই বলে যে অডিশন দিতে, দেন আমি অডিশনটা খুব মজা করে দিই, অ্যান্ড দেন তানিম ভাই অডিশনটা দেখে খুবই ইমপ্রেসড হন, সেও মজা পান অডিশনটা দেখে, অ্যান্ড দেন বলেন যে হ্যাঁ হ্যাঁ তাহলে এই চরিত্রের জন্য মানে এটাই করি। বলছি, হ্যাঁ খুবই ভালো। আচ্ছা, বনলতা এক্সপ্রেস তো আমরা সবাই জানি যে হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস, ছোট কিছুক্ষণ। ছোট একটা গল্প, জি কিছুক্ষণ থেকে আর জি কি জি। করা হচ্ছে। তো এইখানের সব চরিত্রই আর কি আমাদের সবারই মোটামুটি জানা, যারা হুমায়ুন প্রেমী হুম আছেন। হুম হুম। তো আপনি কোন ক্যারেক্টারে অভিনয় করছেন? আমি করছি লিলি নামের একটা ক্যারেক্টার আছে, আচ্ছা, চিত্রার চিত্রার বেস্ট বান্ধবী। ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো ওই ক্যারেক্টারে আমি এটা তো অনেক ফান একটা হ্যাঁ ক্যারেক্টার। হ্যাঁ অনেক কমেডি একটা ক্যারেক্টার। বইয়ে যেরকম আছে মানে গল্পে যেরকম আছে ওটা অবভিয়াসলি অনেক টোন ডাউন করা হয়েছে সিনেমার জন্য, জি। কারণ হ্যাঁ, গল্পের অনেক চরিত্রটা অনেকটা। একটু বেশি এক্সট্রা, কিন্তু হ্যাঁ ওই হিউমারটা বজায় রেখে লিলি ক্যারেক্টারটা পোর্ট্রে করা হয়। কেমন লেগেছে মানে এই চরিত্রে অভিনয় করতে যে আপনার? আমি তো মজা পেয়েছি অনেক, আই এনজয়েড ইট কাজ অবভিয়াসলি মানে আহ, এত গুণী শিল্পীদের সাথে কাজ করে আসলে এটা অনেক মজাই লাগে, এটা আসলে অনেক কিছু শিখতে পাই। আর তানিম ভাইয়ের সাথে যেহেতু মানে কাজ করছি, সো আই ওয়াজ এমনিতে অনেক এক্সাইটেড, এমনিতেই আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর একটু নার্ভাস হয়তো ছিলাম, কিন্তু আসলে আমি তানিম ভাইকে যখন বলি যে তানিম ভাই আমি কি পারবো কিনা, হবে কিনা আমাকে দিয়ে, তখন তানিম ভাই বলে, কেন হবে না, মানে সবই ঠিক আছে, মানে তোমার নার্ভাস থাকার কোনো কারণ নেই। তাই আমি বললাম যে ওকে, মানে আমাকে দিয়ে হচ্ছে কিনা, মানে ফার্স্টে আমি জিজ্ঞেস করেছি যে আমার অডিশন থেকে কি মনে করেছে আমার এক্সপ্রেশন বা, কারণ অনেক কিছু বিষয় থাকে অ্যাক্টিংয়ে, সো বলে যে হ্যাঁ হবে না কেন। আপনার কথা যতটুকু বুঝলাম যে আপনি সঙ্গীত শিল্পী, এটা তো আপনার একটা সুপরিচিতি তো আছে, আগে হুম। বললাম। আর এখন আপনি অভিনয়ে আসছেন। ভবিষ্যতে কি আপনি আরো অভিনয় করতে চান? হ্যাঁ চাই, যদি ভালো করি। যদি এটা আসলে আমার উপর না, আমাকে দিয়ে যদি হয় তাহলে অফকোর্স আমি এক্সপ্লোর করতে চাইবো এই অভিনয়ে যাত্রাটা। আমি তো এখন শুরু করলাম খুবই সুন্দর একটা প্রজেক্ট দিয়ে। জি। তো আমি নিজেকে একটু এক্সপ্লোর করার সুযোগ পেলাম এখন, হুম। যে অভিনয়টা আসলে কিভাবে হয়। আহ, এর আগে টিভিসি গুলোতে অবভিয়াসলি করেছি, হ্যাঁ, কিন্তু ওইটা আসলে ওইরকমভাবে আসলে বোঝা যায় না তো অ্যাক্টিংটা, কিন্তু একটা রিয়েল ফিল্ম সেটে আসলে ওই অ্যাক্টিংটা আসলে আরও বেশি ফুটে ওঠে। তো এখন তো জাস্ট শুরু করলাম। আমি অবশ্যই চাইবো আরও এক্সপ্লোর করতে, আরও ভালো ভালো প্রজেক্টসে অ্যাক্টিংয়ের যদি সুযোগ পাই করব, কিন্তু আমাকে দিয়েও যদি হয় সেটাও একটা আম, বিষয় যে আমাকে দিয়ে হবে কিনা, আমি আসলে না, পারবো কিনা। আমি জানতে তো এটা চাচ্ছিলাম যে আসলে দর্শকদের উপরও প্লাস আচ্ছা, ডিরেক্টরসদের উপরও, তারা কি মনে করেন যে আমি আসলে পারবো কিনা, বাট আচ্ছা। আমি চাই, আই আই রিয়েলি না, ওয়ান্ট টু। ভবিষ্যতে যদি সুযোগ হয় মানে কোন ধরনের প্রজেক্টের সাথে আপনি কাজ করতে চান? মানে কি ধরনের জনরা, মানে মুভির তো অনেক ধরনের জনরা যেমন থাকে বা বনলতা ইসে। এক্সপ্রেস ইজ ওয়ান অফ দ্য জনরাস দ্যাট আই রিয়েলি ওয়ান্টেড টু ওয়ার্ক ইন। জি। তো আমার অলরেডি একটা উইশ পূরণ হয়েছে যে হ্যাঁ, আমি আমার শুরুটাই করছি আমার একটা পছন্দের ফিল্মে, পছন্দের ডিরেক্টরের সাথে, পছন্দের কাস্টের সাথে, এবং পছন্দের একটা স্ক্রিপ্ট গল্প, এই জনরার সাথে আমি শুরু করছি। এটা আমার একটা ডিজায়ার ছিল যে করতে করতে হলে আমি এই ধরনের প্রজেক্টের সাথে মানে কাজ করব। কমেডি ড্রামা টাইপের একটা ইসে। কমেডি হোক, কিন্তু আমি আসলে খুব রিয়েল রিয়েল লাইফ স্টোরির ভক্ত, মানে এটা আসলে কি বলবো, আম, আমার জনরাটা আমি যেগুলো পছন্দ করি, খুব রিয়েল লাইফ সেন্ট্রিক যেই সব গল্পগুলো হয় ওগুলাতে আমার খুব মানে কাজ করার ইন্টারেস্ট। ইচ্ছে, হ্যাঁ, ইন্টারেস্ট। মানে সো সত্য ঘটনা অবলম্বনে জি, এরকম কোনো হ্যাঁ বায়োপিক এ হ্যাঁ ধরনের হ্যাঁ, কাছে। অথবা সত্য ঘটনা না হলেও রিয়েল লাইফ থেকে কিছু কাহিনী, আচ্ছা, আহ, যেটা আমরা ফিল্মে অন্যভাবে আমরা ইন্টারপ্রেট করছি। জি। হ্যাঁ বায়োপিকও আছে। আমার আমার স্পোর্টস রিলেটেড মুভিজ খুব ভাল লাগে, তো ওইটাতেও আমার বেশ ঝোঁক। যেহেতু অভিনয়ের ইসে কথা হচ্ছে, আমি একটু ছোট করে জেনে নিই যে আপনার পছন্দের সিনেমা হুম। দেশের বা দেশের বাইরের সেটা কি এবং কেন আপনার সে পছন্দ? পছন্দের সিনেমা অনেক। আম, দেশে এই যে উৎসব একটা বলতে পারবো আমার এখনকার মানে মোস্ট ফেভারিটের মধ্যে যদি বলি, বনলতা এক্সপ্রেস আসছে, এটাও মানে দারুণ ফিল্ম হবে, সো এটাও অনেক পছন্দের হবে আমার। দেশের বাইরে আমার
অনেক ডিরেক্টরের ফিল্মই পছন্দ। আই লাভড পিকু, আই লাভড লাঞ্চ বক্স। সো এই টাইপের ফিল্মগুলো আসলে আমার অনেক পছন্দের। আর সব ফিল্মই আমি আসলে দেখি, কিন্তু কিছু কিছু ফিল্ম আছে যেগুলো আসলে টাইমলেস। তো ওই ফিল্মগুলা যদি এখন নাম আসে, কিছু কিছু নাম আমি এখন বললাম, কিন্তু আরো অনেক ফিল্ম আছে যেগুলো আমার অনেক পছন্দ। মানে ক্লাসিক মুভি আপনার খুব পছন্দ। আচ্ছা, এবার একটু লালা ল্যান্ড ইজ লালা ওয়ান অফ ল্যান্ড মাই আছে, ফেভারিট ফিল্মস। একটা মিউজিক্যাল, খুবই হ্যাঁ হ্যাঁ চমৎকার একটা মুভি। হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটু জানতে চাচ্ছিলাম যে মাশা ইসলাম, মানে মাশা, আমরা যেভাবে মাশাকে চিনি সঙ্গীত শিল্পী মাশা জি। হিসেবে, গিটার হাতে মঞ্চে গান গাচ্ছে একটা সুন্দর ফুটফুটে একটা মেয়ে। তো এই মাশার হাতে গিটার উঠলো কিভাবে, প্রেরণাটা কিভাবে, গানে কিভাবে আসে আপনার? গানে ছোটবেলা থেকেই আসা। ছোটবেলা থেকে গান গাই। তারপর আমি ছায়ানটে ভর্তি হয়ে যাই একটা সময়, অনেক ছোটবেলায়। তখন আই থিঙ্ক আমি 8-10 বছরের বয়সে আমি ভর্তি হয়ে যাই। আম, তো তখন থেকে আসলে গানের যেই হাতে খড়িটা আমার শুরু হয় ছায়ানট থেকে। কিন্তু এর আগ থেকে আমি আসলে গাই, আমার গলায় সুর থাকে বা আমি যে গাইতে পারি, ওটা আমার ফ্যামিলিরা দেখেন যে আমি আমার এই ট্যালেন্টটা আছে, যে আমি গাইতে পারি সুরে, বা আমি গানটা খুব তাড়াতাড়ি পিক করে ফেলতে পারি। তো ওইভাবে আসলে গান শিখতে থাকি, অনেক ছোটবেলা থেকে গান শিখতে থাকি। আর ওইটার সাথে লেগে থাকি আসলে, গানের চর্চার সাথে আমি সবসময়ই খুবই আহ, আমি খুব এটাকে প্র্যাকটিস করেছি, আহ, আর কখনো থামাইনি। সো ওভাবে আমি সবসময় চালিয়ে যাই। অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আমি আসলে তারপর কখন আসলে এটা প্রফেশনে টার্ন হয়, প্যাশনটা, এটা ঠিক বুঝতে পারি না। এটা খুবই গ্রাফটা খুবই আম, কি বলবো, এক্সপোনেনশিয়াল। এটা আসলে হঠাৎ করে হয়ে যায় না, এটা আস্তে 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 আমার এই ক্রাফটটাকে আমি আরও নার্চার করি। অ্যান্ড ছোট ছোট কাজ করতে করতে আসলে আমি শুরু করি অনেক ভালো ভালো প্রজেক্টে কাজ করা। প্রথমে তো আমি এমনি গাইতাম, ফেসবুকে মাঝে মধ্যে হ্যাঁ, কভার্স ফেসবুকে দিতাম। আপনার কভার খুবই ফেমাস, জি। আমরা দেখি সো যে অনেক তখন শেয়ার হয়, জি। সো অনেক হ্যাঁ, মানুষজন তো ওই পছন্দ করে। 13-14 দিকে তখন ফেসবুকে গান টান গেয়ে দিতাম। তো ওটা খুব পছন্দ করতাম মানুষজন। আর আমি অনেক শাই ছিলাম। এখন হয়তো যা বুঝতে পারবেন না, আমি অনেক শাই ছিলাম ছোটবেলায়। মানে আমার স্টেজ ফ্রাইট ছিল। আচ্ছা, আমি একবার আমার বাবার অফিসের কিছু অ্যানুয়াল ফাংশনসে আমাকে গাইতে বলতো, স্টেজে উঠাই দিত, আমি চলে আসতাম স্টেজ থেকে নেমে। তারপর আস্তে আস্তে ওই স্টেজ ফ্রাইটটা আমার ভাঙে। আহ, আমি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা শুরু করি ইংলিশ ইন অ্যাকশনে। ইটস এ UK প্রজেক্ট। জি। তো আমি ওটাতে কাজ করা শুরু করি ক্লাস 4 থেকে। তো তখন আমি শিশু শিল্পী হিসেবে, ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা শুরু করি। আমার পরের প্রশ্নটা এটা নিয়েই আমি করতাম যে আপনি, যতটুকু আমি জানি যে আপনি হচ্ছে ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে বইয়ের অডিও বুক হিসেবে, জি অডিও জি বুকে আর কি ভয়েস জি দিতেন। এছাড়া আপনি সিসিমপুরে বেশ কয়েকটি গানে জি। হ্যাঁ, ভয়েস তো দিয়েছেন। আমার ওখান থেকে আসলে যদি বলেন যে প্রফেশনালি কাজ করাটা, ওটা শুরু হয়। আমি আম, এটা এটা তো অবভিয়াসলি তখন হবি ছিল আমাদের জন্য, এটা একটা পিকনিক ছিল, হ্যাঁ, যে হ্যাঁ। আমরা স্কুলের পর পর চলে যেতাম স্টুডিওতে, অ্যান্ড দেন এই ইংলিশ ফর টুডের বুকের রেকর্ডিং করতে থাকতাম। অডিও বুকটা যেটা হচ্ছে ইংলিশ ইন অ্যাকশন ছিল আমাদের প্রজেক্টের নাম। তো ওটার আমি মেইন আর্টিস্ট ছিলাম, মেইন ভয়েস আর্টিস্ট ছিলাম। তো ওটা আমি দীর্ঘ দিন যাবত আমি ওটা চালিয়ে যাই। আই থিঙ্ক ওটা যেহেতু ক্লাস 1 থেকে 5-এর একটা আমাদের ইংলিশ ফর টুডের বুকের অডিও বুক রেডি করতে হয়েছিল, সো ওটা আই থিঙ্ক ইটস ওয়াজ আ 8-year লং প্রজেক্ট। তো আমি শুরু করি ক্লাস 4-এ। এটাও অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি। এটাও কখন কিভাবে হয় আমি জানি না। আমার ফ্রেন্ডরা, আমার যারা ফ্রেন্ডরা ছিল, আমি নালন্দায় পড়তাম। আচ্ছা, তো নালন্দায় আমি কিছু দিন ছিলাম, ক্লাস 3-4-এ ছিলাম আমি নালন্দায়। তো ওইখানে আমার ফ্রেন্ডরা যারা ছিল, ক্লাসমেটরা, তো ওরা অলরেডি মানে অ্যাফিলিয়েটেড ছিল উইথ ধ্বনিচিত্র এবং ধ্বনিচিত্রের মানুষদের সাথে। ওরা অলরেডি করতো কাজ ওখানে। তো ওরা আমাকে বলে একদিন, বলে যে মাসা চল, তুই তো ভালো গান গাস, তুই আমাদের সাথে চল একদিন অডিশন দেয় ওইদিকে গিয়ে। তা আমিও তো খুব ওদের গল্প যখন শুনতাম যে ওরা এত মজা করতো রেকর্ডিংয়ে, সব বাচ্চারা তো আমরা, সো তখন আমার কাছে মনে হতো যে হ্যাঁ আমিও যাব।
পরে ওদের সাথে আমি একদিন চলে যাই, অ্যান্ড দেন অডিশন দিই, অ্যান্ড অডিশনে আমাকে তখন তারা বলে যে তুমি এখন থেকে ভয়েস দিও আর কি, মানে এনলিস্টেড আর্টিস্ট হিসেবে আমি তখন যুক্ত হই, অ্যান্ড দেন শুরু করি আমার ভয়েস আর্টিস্টের জার্নিটা। তো ওখানেই আমি ইংলিশ অ্যাকশনের কাজ শুরু করি অ্যান্ড করতে থাকি। তো পাশাপাশি সিসিমপুরের কাজ ওখানে হতো, তো তারপর সিসিমপুরেও আমি অনেক গান গাই, যেহেতু আমি গানই গাই, তো আমি ইংলিশ অ্যাকশনের সব গান আমি গাইতাম আর ভয়েস আর্টিস্ট ছিলাম, অ্যান্ড সিসিমপুরেরও আমি অনেক গান তখন আমি গাওয়া শুরু করি। তো এভাবে হচ্ছে ওখানে আমার কাজ করার জার্নি শুরু হয়। সো দ্যাট ওয়াজ ক্লাস 4। তো ওইখান থেকে ইট ওয়াজ লাইক, মানে এটা একটা পিকনিক ছিল বা একটা সাইড, এটা হবি ছিল যে আচ্ছা পড়াশোনার পাশাপাশি গিয়ে হচ্ছে কাজ করছি, গান গাচ্ছি। তো ওখানে মানে দেখা যেত স্কুলের পরপর চলে যেতাম, সারাদিন ভয়েস দিচ্ছি, ওখানেই হোমওয়ার্ক করছি, পরের দিন আবার সকালে স্কুলে চলে যাচ্ছি, মানে এরকম ছিল জিনিসটা। তো এরকম অনেক বছর হয়, অ্যান্ড দেন প্রজেক্টটা শেষ হয়, পুরো প্রজেক্টটা কমপ্লিট করি। তো বড় হওয়ার পর আমি নিজে গান গাই যখন, আমি তো ছায়ানট থেকে গ্র্যাজুয়েট করি 16-এ নজরুল গীতিতে। তারপর ওই সময়টাতে আমি ফেসবুকে গান করা শুরু করি, ইউটিউবে গান করা শুরু করি। তখন আমি ছোটো ছোটো কভার্স দিই আমার, তো ওগুলো মানুষ অনেক পছন্দ করেন। অ্যান্ড দেন ওখান থেকে আসলে আমাকে সবাই চেনে, মানে আমি ইউটিউবে যখন কভার করা শুরু করি তখন থেকে মানুষজন, হ্যাঁ ওই 14-15 সালে 16 থেকে অ্যাকচুয়ালি তখন আমি একটু সিরিয়াস হই অ্যাবাউট ইউটিউবিং। তো তখন আমি ইউটিউবিং করা শুরু করি। এর আগে ফেসবুকে গান গাইতাম, তারপর হচ্ছে ইউটিউব খুলি, সো ইউটিউবেও আমি আপলোডগুলো করি। অ্যান্ড দেন আস্তে আস্তে মানুষ চেনে আমাকে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আসাম, মানে এই অঞ্চলের মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি তখন চিনতো, কারণ আমি অনেক ল্যাঙ্গুয়েজের গান করতাম। তো তখন ওনারা আমাকে ডিসকভার করেন, তখন আমি আর কি সাড়া পাই অনেক। অ্যান্ড দেন আস্তে আস্তে আমার মিডিয়ার যদি বলেন যে মেইন স্ট্রিম প্লেব্যাকস, তখন আস্তে আস্তে হ্যাঁ। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে ছোটবেলা থেকে আপনি এই মানে ভয়েস আর্টিস্ট হিসেবে যুক্ত আছেন, সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করছেন, সিসিমপুরে গান গিয়েছেন। তো ওই বয়সী ছেলেমেয়েদের, আমাদের বাংলাদেশের সামাজিক চিত্র যদি চিন্তা করি, বাবা মারা খুব একটা সাপোর্ট দেয় না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। আপনার ক্ষেত্রে অভিজ্ঞতাটা কি, আমি এটা একটু জানতে চাচ্ছি যে আপনার ফ্যামিলি থেকে আপনি কীরকম সাপোর্ট পেয়েছেন ওই সময়টাতে? গানে ওনারা সবসময় সাপোর্টিভ ছিলেন, যেহেতু দেখেছেন যে আমার পোটেনশিয়াল আছে। সো দে ওয়ার সাপোর্টিভ অফ মাই মিউজিক, দে ওয়ান্টেড মি টু সিং। সো এই কারণেই ধরেন এই যে ছোটো ছোটো কাজগুলো করতাম, দে ওয়ার অলসো লাইক ভেরি হ্যাপি যে আমি আমার ড্রিমসগুলোকে পারসিউ করছি। সো অবভিয়াসলি সাপোর্টিভ ছিলেন অনেক। আমার স্পোর্টসে অনেক ইন্টারেস্ট ছিল। আচ্ছা, আমি অনেক অ্যাথলেটিক, সো আমি তখন আমি ছোটবেলা থেকে অনেক অ্যাথলেটিক ছিলাম। সো আমার বাস্কেটবলে ইন্টারেস্ট ছিল, আমার টেনিসে ইন্টারেস্ট ছিল। তো ওইগুলা আসলে পারসিউ করা হয়নি, আমাদের আসলে অনেক ল্যাক অফ অপরচুনিটি আমাদের দেশে স্পোর্টের দিক থেকে। সো এইভাবে বাবা মারও এত সময় পাননি আমাকে মানে নিয়ে যাওয়ার এরকম। গানটাই ধরেন বাসার পাশে ছিল ছায়ানট, এই কারণে ধরেন নিজেই যাওয়া আসা করতাম। সো গানটা নিজেই ধরেন চালিয়ে গিয়েছি, কারণ ওটাতে আসলে এত মানে দেখার কিছু নাই। সো এই কারণে ওইটা আসলে পারসিউ করতে পেরেছি, কারণ ওটা ধরে রেখেছিলাম। ছোটবেলা থেকে কি আপনি মানে গানের সাথেই থাকতে চেয়েছেন, সঙ্গীত শিল্পী হতে চেয়েছেন, নাকি আর কিছু হতে চেয়েছিলেন? কোনো কিছু জানতাম না, কিছুই জানতাম না, সঙ্গীত শিল্পী হবো এটাও জানতাম না। আচ্ছা, না আমি যতটুকু মনে পড়ে, আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে আপনি বলেছিলেন যে মিলিটারি হবেন। মানে এত কিছু থাকতে মিলিটারি কেন? ওই যে বললাম আমার কেন জানি ওই ডিসিপ্লিন লাইফস্টাইল খুব ছোটবেলা থেকে খুব ভালো লাগে, অ্যান্ড ইউনিফর্ম ভালো লাগে। আচ্ছা, সো আমার মনে হতো যে কোনো ওইরকম একটা প্রফেশনে যাওয়া যেখানে আমি ইউনিফর্ম পরছি, অ্যান্ড আমার ওই মানে মিলিটারির যে ইউনিফর্ম ওটা খুব ভালো লাগে, মানে এনি কাইন্ড অফ ইউনিফর্ম, পাইলট হই বা এখানে আপনার সাথে এয়ারফোর্সের হই বা আর্মি হই। আমিও ছোট থাকতে আর্মি হতে যেতাম, আমার বাবা আর্মিতে ছিলেন, তো ওখান থেকে আর কি আমারও একটা ইচ্ছা ছিল। তো আমি চিন্তা করছি আপনার আরো বেশি, হ্যাঁ আরো বেশি, বাট ওভাবে আর পরে আর এটা নিয়ে আমার আর পার্সু করা হয়নি।
আচ্ছা, ওইটাই আমারও করা হয়নি পরে, কিন্তু হ্যাঁ আমার বাট এটাও হতে পারলে এটা খুব ভালো হতো হ্যাঁ এরকম এটাও মনে মাঝে হয়। মাঝে মনে হয় যে যদি অভিনয়ে কখনো চান্স পাই তাহলে আমি কোনো ইউনিফর্মের চরিত্র প্লে বা করার। মিলিটারির চরিত্রে হ্যাঁ হ্যাঁ অভিনয় হ্যাঁ করবেন। আচ্ছা, আমরাও দেখব। আমরাও আশা করি যে আপনাকে কোনোদিন কোনো পর্দায় বা কি হোপফুলি। মিলিটারির চরিত্রে দেখব। আচ্ছা, আমি এখন একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো গানের কথা বলেন। একটা বিষয় আমি শুনেছি যে এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না। ২০১২ সালে কামব্যাক উইথ ঝালমুড়ি নামক একটা অ্যালবামে আপনার একটা মৌলিক গান ছিল। এটা আমি অনেক খুঁজে ধরে বের করেছি যে এটা সম্পর্কে আমি জানতে চাই যে অ্যালবামে ১ম গান। তাও আবার একটা মৌলিক গান ২০১২ সালে। আজ থেকে প্রায় ১৪ অ্যালবামের বছর আগে। এটা নিয়ে আমাদেরকে একটু বলেন। হ্যাঁ যদি ওইভাবে বলি যে আমার অ্যালবাম কবে বেরোচ্ছে তাহলে আমার তখনই হ্যাঁ, ওইটা হবে। এর আগেও একটা বের হয়েছিল অন্য একটা কবিতার সিডিতে আমি গিয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা, ওইটাও আছে, ওইটা ফার্স্ট হবে। আচ্ছা, আচ্ছা। এইটাও ছিল ওই যে থাকে না বাবা মারা হঠাৎ করে বলে যাই তুমি এটাতে গান গাও, বাবা মাদের এসে বলে যে মাসাকি দিয়ে একটা গান গাওয়াতে চাই, মানে উনাদের কলিগসরা, হ্যাঁ আচ্ছা, তাদেরকে এসে বলে যে আচ্ছা মাসা তো ভালো গান গায়, ওকে দিয়ে একটা গান গাওয়াবো। আর বাবা আমারও গাওয়ায় দেয়, মানে ওইটা তখন তো আর আমি কিছু বুঝি না এসব, সো আমাকে দিয়ে ওইভাবে রেকর্ডিং একটা দুইটা মনে গান গিয়েছিলাম একটা অ্যালবামের জন্য। ইয়া ওইটা ছিল একটা অ্যালবামের গান, হ্যাঁ। সো ওটা মানে ছোট বয়সে আমি আসলে ওটা বাবা মার কথাতে আসলে ওই রেকর্ডিংটা করা হয়, ওটার সম্পর্কে আমার তারপর আর ধারণাও ছিল না যে এটা কখন কি বের হয়েছে। পরবর্তীতে এসে আমি দেখি যে ও আচ্ছা ওই মানে তুমি তখন গান আপনি করেছিল। বুঝতে পারেননি যে এরকম না যে না একটা না না হ্যাঁ আচ্ছা। এর এখন সিমিলারলি ওই যে কবিতার সিডিতে আমি নজরুলগীতি গেয়ে দিচ্ছি বা রবীন্দ্রসঙ্গীত গেয়ে রবীন্দ্রসঙ্গীত। দিচ্ছি কারণ আমি পারি, আমাকে দিয়ে গান গাওয়াই দিচ্ছে। সো ওটা ছিল মানে বাবা মারা বলছে দেখে তাদের মানে তাদেরকে কেউ রিকোয়েস্ট করেছে তাদের ফ্রেন্ডরা, হ্যাঁ তো আমাকে বলছে যে তুমি গান গেতো। সো আমাকে তখনও বলতো যে তুমি ক্যামেরার সামনে একটা মিউজিক ভিডিও করবে, আমি তো খুবই শাই এগুলোতে। আমি বলছি নো নো নেভার, আমি ক্যামেরার সামনে আসবো না, আমি বড় জোর হয়তো আমি গান গেয়ে দিব, আমাকে ক্যামেরার সামনে আনবা না। আপনি এখন আপনি বলছেন যে আপনি ছোট থাকতে খুব শাই ছিলেন না। এখনের ব্যক্তি মাসা হুম শাই মানে ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? জায়গা বুঝে, তার মানে আপনি এমবিভার্ট। হ্যাঁ ওটা হতে পারে ইন্ট্রোভার্ট মোস্ট অফ দ্য টাইম, কিন্তু আমার ক্লোজ মানুষদের সাথে আমি আবার এক্সট্রোভার্ট। আপনার তো প্লেব্যাকে আপনি অনেক জি গান গেয়েছেন। জি জি তো প্লেব্যাকে আসাটা কিভাবে যে গানের ইসে ওটা জানতে চাচ্ছিলাম। এবং ১ম প্লেব্যাক কখন করেছেন? সেম যখন আমি ইউটিউবে আমি যখন গান টান গাই, হুম, 16-17 সালের দিকে এটা, তো তখন হচ্ছে আমাকে মানুষ চিনতে পায় কারণ আমি তখন কভার্স আপলোড করি, সো পিপল লাভ মাই মিউজিক দেন। তখন দে স্টার্টেড টু নোটিস মি, দে স্টার্টেড টু লিসেন টু মাই সংস, তারা অনেক পছন্দ করেন আমাকে, আমাকে খুব উৎসাহ দেন আমার অডিয়েন্সরা। তো ওইভাবে আমাকে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রির অনেকেই তখন দে রিচ আউট টু মি যে ওনারা আমার সাথে এই প্রজেক্টে কাজ করতে চান, ওই প্রজেক্টে কাজ করতে চান। সো আস্তে আস্তে তখন আমার এক একটা করে কাজ করা শুরু হয়। আস্তে আস্তে অনেক মুভিতে আমি প্লেব্যাক করা শুরু করি। প্রথম আমার ছিল এমনিতেই আমি যেহেতু জিঙ্গলস তো করতামই, মানে হুম, আমি তো বেড়ে উঠতে উঠতেই তো আমি এইসব কাজ করতাম, সো আমি অলরেডি পর্দার পিছে কাজ করতাম সবসময়, যে আমি জিঙ্গলসে কাজ করছি বিভিন্ন আহ, বিভিন্ন আমার কলিগসদের সাথে। সো ওখান থেকে আস্তে আস্তে আমাকে অনেকে নোটিস করেন যে আচ্ছা আমি ভালো গাচ্ছি, আমাকে ইউটিউব থেকে অনেকে চেনা শুরু করেন। তো তখন আমাকে অনেকে ডাকেন যে এরকম গানের জন্য। তো প্রথম বেঙ্গলি বিউটিতে আমি 2টা গান গেয়েছিলাম। তারপর লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ফারুকি ভাইয়ের একটা ফিল্মে আমি একটা গান গেয়েছিলাম। তারপর টান সিনেমায় গান গেয়েছিলাম রায়ান রাফির। তো এইগুলো করতে করতে টেকা পাখি হয়, হ্যাঁ। অ্যান্ড দেন দাগি সিনেমায় গান গাই। আম, এর এইগুলো চলাকালীন তারপর আমি আরও অনেক নাটকেও আমি অনেক আগে থেকে অনেক প্লেব্যাকস করি, সো ওইখানে অনেক সুন্দর সুন্দর গান আছে। এই তো এখানে এইভাবেই আপনার গানগুলো শুরু সবচেয়ে হয়। ফেমাস প্লেব্যাক সং যদি বলি টেকা পাখি। টেকা পাখির কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার একটা গান, আমাদের সবারই অনেক পছন্দের। এই গানটার স্টোরিটা একটু জানতে চাচ্ছিলাম যে কিভাবে এটা হলো, এবং আমি আমি যতটুকু জানি যে আপনি এটার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছেন একটা। জি হ্যাঁ ডেইলি স্টার ওটিটি হ্যাঁ, বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছিলাম 22-এ।
তো দেখা পাখিও হয় এভাবেই। ইমন ভাইয়ের সাথে যখন কাজ করি তখন আম, এই 2 দিনের দুনিয়া সিনেমার একটা গান বানাচ্ছিল ইমন ভাই। তো তখন ইমন ভাই আমাকে বলে যে এই গানটা আমরা একসাথে আর কি করব। তো আমি বলি যে ওকে। সো আমরা আম, অনম ভাই লেখে গানটা আর ইমন ভাইয়ের সুর করা। স্টুডিওতে বসে আসলে গানটা বানাই ওভাবে একসাথেই। তো কোনো ওইরকম মানে it was just a plan যে it needs to be an experimental song, it needs to be something যেটা খুব ফ্রেশ আর খুব মজার, খুব ফিউশন একটা গান হবে। আম, তো ওইটাই প্ল্যান ছিল অ্যান্ড দেন ওইভাবেই আসলে গানটা আমরা বানাই। খুব খুব প্যাশনেটলি আমরা গানটা বানাই, খুব সুন্দর করে আমরা বানাতে চেষ্টা করি, রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট যে আমরা আসলে জানি না গানটা আসলে এটা মানে হিট হতে হবে, মানে ওইরকম কোনো কিছু ছিল না। ওয়াজ জাস্ট লাইক যে আমরা একটা সুন্দর গান বানাবো আর কি। তো তারপর গানটার স্টুডিও ভার্জন যখন আমি ইউটিউবে দেই আমার চ্যানেলে, ওইটা টিকটকে মানে ছড়িয়ে যায় অ্যান্ড দেন মানুষজন ওইটাতে রিলসের উপর রিলস বানাতে থাকে। তো আমার আইডিয়া ছিল না এটা যে এতটা হিট হয়ে গিয়েছিল আনটিল আই থিঙ্ক 2-3 সপ্তাহ পর আমার আইডিয়া হয়েছে যে ও গানটা হিট হয়ে গেছে। তারপর আমি দেখি যে মানুষ অনেক পছন্দ করে, টাকা পাখি সবার মুখে মুখে। অ্যান্ড দেন হ্যাঁ, এটা ইট ওয়াজ আ টার্নিং পয়েন্ট ইন মাই ক্যারিয়ার যে টাকা পাখি যখন মানে এর আগে গান করছিলাম কিন্তু টাকা পাখি আসলে ম্যাসের কাছে পৌঁছেছিল। সো ওই হিসেবে টাকা পাখি ওয়াজ সামথিং যেটা আমার ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট। আমি একটু এখন জানতে চাচ্ছিলাম আপু, আপনি ব্রিটেনের রাজার অভিষেকে গান গেয়েছেন, জি, এটা কিভাবে সম্ভব হলো? ব্রিটিশ বাংলাদেশের কাউন্সিলের সাথে প্রতিনিধি আমি অনেক আগে থেকে কাজ করি। সো ব্রিটিশ কাউন্সিলের কালচার রিপ্রেজেন্টেটিভ এলআই হিসেবে আমি তাদের বিভিন্ন প্রোগ্রামসে ছিলাম। সো কিং চার্লসের যখন করোনেশন হচ্ছিল তখন বিবিসি মিডিয়া দে নিডেড ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম অল দ্য কমনওয়েলথ কান্ট্রিজ। সো বাংলাদেশ থেকে ব্রিটিশ কাউন্সিল চোজ মি টু রিপ্রেজেন্ট at the Commonwealth for the King Charles coronation. So I was very happy and glad they chose me. There was a huge proud moment for me যে আমি মানে ওই করোনেশনের পার্ট ছিলাম। কোন গানটি গিয়েছিলেন আপনি ওখানে? It was a choir. It was a আচ্ছা। choir between all the Commonwealth countries. তো সব Commonwealth countries এর এক একজন রিপ্রেজেন্টেটিভ এলাই যারা ছিলেন সবাই মিলে একটা choir রিপ্রেজেন্ট করেছিলাম আমরা, একটা choir এটা পারফর্ম কিভাবে করেছিলেন আপনারা, মানে অনলাইনে বা? হ্যাঁ হ্যাঁ, it was a virtual representation of all the representatives of the Commonwealth countries. আচ্ছা। And then ওটা ওখানে করোনেশন সময় আর কি পোর্ট্রে হয়েছিল, মানে আমরা লাইভ ছিলাম। আপনি বলছিলেন যে আপনি ফেসবুকে গান দিতেন, ইউটিউবে গান গাইতেন। আমরা যতটা জানি যে আপনি শুধু বাংলা ভাষায় গান গাইতেন না, আপনি হিন্দি, স্প্যানিশ ভাষায় গান গাইতেন। আর কোন কোন ভাষায় গান গেয়েছেন এবং অন্য দেশের ভাষায় গান গাওয়ার মানে কেন আপনি অন্য দেশের ভাষায় গান গান এটা একটু জানতে আমার চাচ্ছি। খুব মজা লাগে এটা। আমার আই থিঙ্ক আই হ্যাভ দিস গিফট যে আমি যে কোনো ভাষা খুব ফ্লুয়েন্টলি তুলে ফেলতে পারি। সো এই যেহেতু আমার এই গিফট আছে, সো এটাকে আমি নার্চার করি, এটাকে আমি আরও এক্সপ্লোর করি। তো অনেক আগের থেকেই মানে আমি মানে হিন্দি, বাংলা, ইংলিশ তো আছেই, বাট এর বাইরেও ধরেন ফ্রেঞ্চ, স্প্যানিশ বা চাইনিজ, জাপানিজ, হিন্দিরও আরও যতগুলা সাউথের ল্যাঙ্গুয়েজেস আছে, তামিল, মালায়ালাম, কানাডা, সব কিছুতেই আমি আসলে গিয়েছি, সব ভাষাতেই। তো এটা আমি আসলে পিক করতে পারি। সো ওই জন্য আমি ওটাতে কাজও করি, আমি অনেক শুনে আমি ওই ভাষার ডায়ালেক্ট, ভাষার প্রোনাউন্সিয়েশন, আপনি কি এমনি টোনালিটি। মানে অন্য মানে ইংলিশ এবং বাংলা ছাড়া এমনি অন্য কোনো ভাষায় কথা বলতে পারেন? হ্যাঁ, আমি ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, জার্মান এগুলো পারি। আচ্ছা। তো বাংলা ছাড়া অন্য কোন ভাষায় গান গেতে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? আমি যে কোনো ভাষায় গান গেতে পছন্দ করি। আমার আচ্ছা। ভাষার কোনো আসলে ব্যারিয়ার নেই। আই লাভ টু সিং ইন এনি ল্যাঙ্গুয়েজ। অন্য ভাষায় যদি আমি বলি যে হিন্দি ভাষায় আপনার গান বেশ জনপ্রিয়, বাংলাদেশেও জনপ্রিয়, আমি জি। যতটা জানি যে ইন্ডিয়াতেও জি। বেশ জনপ্রিয়, ভারতেও বেশ জনপ্রিয়। তো আপনার একটা গান
খুবই ফেমাস হয়েছিল একটা কাভার, যারা ও যারা সানাম, ও সানাম ও ওকে সানাম ওকে ওকে লাকি আলির, এবং রাইট যারা যারা অবশ্য ওটাও জি জি আছে। জি তো লাকি আলির যে ও সানাম গানটা ফেমাস হয়েছিল, এবং লাকি আলি আপনার গানটা শেয়ার তার দিয়েছিলেন মানে তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার শেয়ার করেছিলেন দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ ওই মোমেন্টটার কথা আমি একটু শুনতে হিউজ চাইছিলাম। মোমেন্ট ও সানামের একটা ট্রেন্ড চলছিল মনে আছে হ্যাঁ, যে হঠাৎ করে ও সানাম রিসার্ফেস করে রিসার্ফেস করে বিভিন্ন রিলসের পেছনে ও রাইট সানাম হ্যাঁ বা এসে অ্যান্ড দেন দেখা তখন যাচ্ছে। অনেকে ওসানাম কভার করা শুরু করে হুম, সো তখন আমি কভার করিনি ওসানামটা আচ্ছা। তারপর এই ট্রেনটা শেষ হয়ে যায় হুম, ট্রেনটা শেষ হয়ে যাওয়ার অনেক দিন পর গিয়ে আমি ওসানামটা কভার করি একদিন হঠাৎ করে জাস্ট মন চায় আমার তখন আর আমার কভার করার ওয়েটাই ছিল যে আমার যখন মন চাবে যখন যে গানটা হ্যাঁ ভাল when I লাগবে। feel like singing when I হুম, feel the urge of like covering this song কারণ আমার এই গানটা অনেক শুনছি ভালো লাগছে আমার গাইতে ইচ্ছা করছে তখনই আমি কভার করতাম আমি ট্রেন্ড ফলো করতাম না আসলে তো তখন তখন আমি ওসানাম একদিন গাই গিয়ে আমি জাস্ট আপলোড করি অ্যান্ড দেন লাকি আলি শেয়ার আমি জানি না উনি মানে আমার গানটাই কিভাবে শেয়ার দিল আপনি কখন টের পেলেন যে লাকি আলি আপনার গান শেয়ার দিয়েছে? সাম অফ মাই ফ্রেন্ডস ট্যাগড মি আমাকে ওই মানে উনারা মনে দেখেন আমার হুম, হুম। ফ্রেন্ডরা দেখে তারপর হচ্ছে আমাকে জানায় আমি প্রথমে জানতাম না আপনি গান করছেন, অভিনয়ও আপনাকে দেখছি, এবং আশা করি সামনে আরো দেখবো। আশা করি হ্যাঁ, এর পাশাপাশি আপনি আর কি করছেন এখন? গান নিয়ে ব্যস্ত আসলে আমাদের এটাতে এত ব্যস্ত থাকি যে অন্য কিছু পাশাপাশি করার সময় নেই এমনিতে নিজের কিছু প্রজেক্টস আছে ওগুলাতে কাজ করছি আমার অ্যালবাম আছে ওটাতে কাজ করছি আম, কিছু স্টার্ট আপ আছে ওটাতেও কাজ করছি আমার নিজের সো হুম। এগুলো নিয়ে এখন ব্যস্ত গান বিজনেস আর হচ্ছে আমার আম, কি বলবো ডেভেলপমেন্ট সেক্টরে যেসব কাজগুলো করি আমি বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সেক্টরে যখন কথাটা উঠালেন, আপনি হচ্ছেন ইউএনডিপির সোশ্যালাইজার জি হিসেবে আছেন। ইউএনডিপির সাথে কিভাবে যুক্ত হলেন, এবং কেন আপনি মানে ডেভেলপমেন্ট সেক্টরে কাজের ডেভেলপমেন্ট এলেন? সেক্টরে আমার সবসময় কাজ করার ইচ্ছা ছিল কারণ আমি ছোটবেলা থেকে ভলেন্টিয়ার করে এসেছি হুম, অনেক ক্যাম্পেইনসে অনেক সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস বলি বা অর্গানাইজেশনস বলি তাদের সাথে আমি সবসময় যুক্ত ছিলাম স্কুল লাইফ থেকেই সো ওইটা আমার একটা ন্যাক ছিল সবসময় যে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করা বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করা Um, তো ওইভাবে হচ্ছে আস্তে আস্তে অ্যান্ড দেন ইউএনডিপি চোজ মি আর কি দে ওয়ার লুকিং ফর আ টিম যেটা হচ্ছে তাদের এসডিজি ক্যাম্পেইনগুলোর ফেস হতে পারবে হুম, তো ইউএনডিপি চোজ সাম অফ আস অ্যান্ড অন গট আস অনবোর্ডেড ইন দ্য টিম ফর এসডিজি ক্যাম্পেইনস সো আমরা এইসব এসডিজি সোশ্যালাইজার হিসেবে এইসব কাজ করি ক্যাম্পেইন আপনি মানে কি ধরনের কাজ করেন? সো এসডিজি রিলেটেড এনি কাইন্ড অফ টার্গেট যেটা আমরা অ্যাচিভ করতে চাই ওই ক্যাম্পেইনগুলোতেই আমরা আসলে আমরা আইডিয়েশন জেনারেট করি অ্যান্ড দেন আমরা সেটার সোশ্যালাইজার বলতে আমরা মেসেজ দেওয়ার যেই আমাদের যে অডিয়েন্স আছে হুম, ওইভাবে আমরা আমাদের প্ল্যাটফর্মগুলোকে ইউজ করি আচ্ছা। অ্যান্ড দেন আমরা আমাদের মেসেজটা পৌঁছাই আমাদের অডিয়েন্সদেরকে বা সবাইকে so we make videos we make stories সো ওভাবে আমরা বিভিন্ন ক্যাম্পেইনে এক এক রকমভাবে কাজ করি আমরা একটা ফ্ল্যাশ মব করেছিলাম মিরপুর 11-তে তো ওখানে একটা পুরো রাস্তার উই ক্লিন দ্যাট ফুটপাথ যেখানে মানুষ হাঁটতে পারতো না সো ইট ওয়াজ আ ইউরিনেশন এর জায়গা মানে ফুটপাথে হাঁটা যেত না ওখানে সো ওই পুরা জায়গাটা উই ক্লিন দ্যাট স্পেস ফর পিপল টু ওয়াক কারণ ওটা ফুটপাথ হুম, হুম, তো ওখানে মানুষ এত গন্ধ আসতো ওখান থেকে এত বাজে ছিল যে ওখানে হাঁটতে পারতো না সো আমরা সবাই মিলে একটা টিম অফ 40-50 পিপল অ্যান্ড বাইরের কিছু ভলেন্টিয়ার্সরাও নিজের থেকে জয়েন করেছিল সো আমরা যেই টিমটা ছিলাম সোশ্যালাইজারের টিম আমি মোর্শেদ মিশু রিদি শেখ আমরা সবাই মিলে মাসু আমরা সবাই মিলে তখন ওইটাতে কাজ করি ওই ক্যাম্পেইনটা রান করি অ্যান্ড ওয়াজ আ সাকসেসফুল ক্যাম্পেইন পুরোটা আমরা ক্লিন করি এখানে গাছ লাগাই মানুষ তারপর খুব খুশি হয় যে আমরা তাদের মিরপুরবাসীদের জন্য আর কি তাদের জন্য ওই রাস্তাটা ঠিক করেছিলাম অ্যান্ড দেন এরকম আরও কিছু কিছু আমরা প্রজেক্টস করি এখনও করছি আর কি ওটা আচ্ছা। আপনার আপনি বললেন যে আপনি এখন গান নিয়ে ব্যস্ত, আপনার বিজনেস নিয়েও বিজি। আপনার
এই যে গান যে অ্যাজ এ প্রফেশন হিসেবে যে আপনি নিয়েছেন, আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রির এখনো যে অবস্থাটা, আপনার কি মনে হয় যে প্রফেশন হিসেবে গানটা আসলে কতটা ভালো হতে পারে? ধরেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য, বা এখন যদি কেউ গানের ইসে আসতে চায়, মিউজিক ইন্ডাস্ট্রিতে আসতে চায়, স্কোপটা কিরকম? স্কোপ স্কোপ আছে, মানে কেউ যদি পার্সিউ করতে চায় অফকোর্স দে ক্যান, কিন্তু নট নেসেসারিলি সবার বেলায় ক্লিক হয়, সবার বেলায় লাক ফেভার করে। অনেকটা হার্ড ওয়ার্কের উপর ডিপেন্ড করে, অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। সো বোথ সাইডস অফ দ্য কয়েনেই আসলে আমাদের ওই ফেথটা রাখতে হয়। সো অফকোর্স হার্ড ওয়ার্ক কামস ফার্স্ট, এইটা অনেক লেগে থাকতে হবে, মানে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না এখানে, পেশেন্সের কোনো জায়গা মানে কোনো লিমিট নেই। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট, অনেক ধৈর্যের ব্যাপার, কারণ আপনি যেটা করতে চাচ্ছেন সেটা সাথে সাথে পেয়ে যাবেন এটার কোনো গ্যারান্টি নেই, বা কবে হবে কখন হবে এটার কোনো গ্যারান্টি নেই। সো কোনো এক্সপেকটেশন রাখা উচিত না। যদি আসলে গানটাকে ভালোবাসি বা যে কোনো আর্ট যেটার চর্চা করতে চাই, এটা ড্যান্স হোক, এটা অ্যাক্টিং হোক, এটা ভালোবেসেই করতে হবে প্রথম প্রথম। আমাদের এখানে একটা কথা আছে যে গানকে অ্যাজ এ প্রফেশন হিসেবে খুব ভালো চোখে একটা সময় দেখা হতো না। এখনো যে খুব মানে এখনো বাবা মায়ের এখনো সেম, এখনো সেম, এখনো যায় না, এখনো কারণ একটু অনেকে বলে একটু হয়তো ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ ইমপ্রুভ হয়েছে, বাট এখনো মানে জিনিস আছে গান গেয়ে জীবন চালার মতো যে বিষয়টা, এটা নিয়ে একটা থেকেই যায়, একটা হ্যাঁ, প্রশ্ন থেকেই যায় যে বাট আসলে কতটা। ধরেন আমি আমার বেলায় যদি বলি, আই হ্যাভ বিন লাকি যে আমার সব দিক থেকে আমি আমার হার্ড ওয়ার্ক বলি, আমার লাক বলি, আমার ট্যালেন্ট বলি, সব কিছু আমার আমার বলতে পারেন যে কমিউনিকেশন স্কিলস বলি, আমার ইনটুইশন বলি, জি সব সব দিক থেকে মিলেছে বলে আই হ্যাভ বিন লাকি যে আমি এটাকে পার্সিউ করতে পেরেছি, অ্যান্ড আই হ্যাভ বিন ডুইং গুড। আলহামদুলিল্লাহ, মানে আই ফিল লাইক যে এটা আসলে এটাতে ভয় পাওয়ার কিছু নেই। যদি যদি পার্সিউ করতে চান, অফকোর্স ইউ শুড পার্সিউ ইয়োর ড্রিমস। চাকরি করলে যে চাকরিতে সবসময় টিকে থাকতে পারবো ওটাও তো কোনো ওটাও তো গ্যারান্টি গ্যারান্টি নেই। নেই। হ্যাঁ ওখানেও তো আপনার ভালোই করতে হবে, আপনার এক্সেল করতে হবে, জি তাই না? আপনি যদি একটা চাকরিতে জয়েন করেন, ওই চাকরি কি আপনাকে এমনি রেখে দিবে? ও অবশ্যই এমনি বেতন দিবে না তো। আপনার তো নিজেকে প্রুফ করে যেতে হবে দিনের পর দিন। সেম ফর ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, সেম গোজ উইথ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। ওটা আপনার নিজেকে প্রুফ করে থাকতে হবে, প্রুফ করে যেতে হবে যে আপনি আসলে কতটুক কেপেবল। আপনাকে কেন আপনার আর্টটাকে কেন মানুষ পছন্দ করবে বা অ্যাপ্রিসিয়েট করবে, এটা কেন শুনবে। আর এখন যেহেতু আমাদের সব ডিজিটাল মিডিয়া হয়ে গেছে, সো আমাদের এখানে টু আর্ন আ লিভিং ইজ ভেরি কি বলবো, অ্যাক্সেসেবল। হ্যাঁ, এটা অপরচুনিটি আরও বেড়ে গেছে, আগে যতটা ছিল না এখন আরও বেড়ে গেছে। উই হ্যাভ সোশ্যাল মিডিয়া, উই ক্যান আর্ন আওয়ার লিভিং ফ্রম ইউটিউব, ফ্রম ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মস, রাইট? জি সো করা যায় তো, কিন্তু ওটার জন্য খালি কমপ্লেন করলে হবে না, লেগে থাকতে লেগে হবে, থাকতে হবে। পরিশ্রমী হতে হবে। আচ্ছা, আম, এই যে আপনি মিডিয়াতে কাজ করছেন এত দিন ধরে, অ্যাজ এ ফিমেল আপনি কোনো ধরনের কোনো বাধা ফেস করেছেন কিনা, বা কোনো ধরনের মানে অবস্টাকল বলেন বা স্ট্রাগলের ভিতরতে আপনার যেতে হয়েছে কিনা অ্যাজ এ ফিমেল হিসাবে? আপনি যেহেতু ইউএনডিপির সাথে আছেন, নারীদের নিয়েও আপনাকে নিশ্চয় কাজ করতে হচ্ছে, তো এই জিনিসটা যে মিডিয়াতে নারীদের অবস্থানটা নিয়ে আপনি কতটা ইসে আছেন, আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা বা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা? আমার আমার কাছে মনে হয় যে খুবই ভালো, মানে এখানে সবাই অনেক রেসপেক্টফুল, অ্যান্ড ইফ ইউ মানে আপনি যদি নিজের কাজে ফোকাস থাকেন, নিজেকে প্রুফ করতে পারেন, নিজের মতো করে কাজটা করে যেতে পারেন, তাহলে অবভিয়াসলি আমি আসলে ওভাবে কাজ করেছি তো, so আমার বেলায় আমি ওইভাবে মানে ওই যে বললেন না যে ওয়ার্ক কালচারের যদি বলি,
ওখানে আমি এত প্রবলেম ফেস করিনি। অফকোর্স আই হ্যাভ মাই ওন শেয়ার অফ স্ট্রাগলস, আমার অনেক স্ট্রাগলস আছে, আমার অনেক স্ট্রাগল করতে হচ্ছে নিজেকে প্রুভ করার জন্য, আমার ফ্যামিলিকে প্রুভ করার জন্য যে আমি পারবো এটা। তো তারপরেই তো তারা বিশ্বাস রেখেছেন একটা যে আচ্ছা আমি আসলে মিউজিক থেকেই আমি ভালো আই কিছু ক্যান করতে আর্ন আ পারবেন। লাইভলিহুড। সো ওইটা তো আমার নিজেকে প্রুভ করতে হয়েছেই। ওখানে আমার অনেক স্ট্রাগলস ছিল, ওখানে আমার অনেক অবভিয়াসলি বাধা ছিল। আম, কিন্তু হ্যাঁ, আমি আহ, এত বছর ধরে কাজ করছি এবং এত মানুষের সাথে কাজ করছি, আম, করে আসছি। এভরিওয়ান হ্যাজ বিন ভেরি লাভলি, এভরিওয়ান হ্যাজ বিন ভেরি কাইন্ড। সো আমার জার্নিটা এই দিক থেকে খুবই প্লেজেন্ট। হ্যাঁ, অফকোর্স ছোটোখাটো কিছু তো নুয়ান্সেস থাকেই, তো জি। ওগুলো তো অবভিয়াসলি চড়াই উতরায় যেতে হয়। তো এটাও করতে হয়েছে, কিন্তু ওখান থেকে ওই কাজগুলো থেকে অনেক শিখেছি যে আচ্ছা এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে না, কোনটা আসলে আহ, কোন কোনভাবে করা উচিত, কোনভাবে করা উচিত না। তো ওখান থেকেও অনেক মিস্টেক্স থেকেও শেখা যায়। তো ওইটাও আসলে অনেক কিছু, অনেক এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসলে অনেক কিছু শিখি। অনেক বছরের এক্সপিরিয়েন্স লাগে টু অ্যাকচুয়ালি মাস্টার দ্যাট কাইন্ড অফ অ্যাপ্রোচ, যে আসলে হাউ ইউ ওয়ান্ট টু present yourself, how you want to deal with certain things, certain people, right? So ওটা আসলে এক্সপিরিয়েন্সের উপরই ডিপেন্ড করে। If you have the experience, if you know, if you have worked with numerous number of people and different kind of people, তখন আপনি আসলে দুনিয়াটাকে বুঝেন, আপনি জানেন যে আসলে কোথায় কিভাবে কাজ করতে হবে। সো ওটা আস্তে আস্তে শিখতে হয়, সাথে সাথে কেউ শিখে যায় না। অনেক ভুল থেকে অনেক কিছু শিখে 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 নিজেকে তারপর গড়তে হয়। তো আমার বেলাও আমি ওভাবেই করেছি কাজ, এবং আমি ওভাবেই করে যাচ্ছি। আচ্ছা, আপনি তো আমাদের বাংলাদেশের অনেক নামি গুণী শিল্পীদের সাথে কাজ করেছেন। জি, কার সাথে কাজ করতে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? অনেক মানুষ, মানে আমি আহ, আহ, অনেকেই আছেন যারা আমার অনেক পছন্দের শিল্পী। আহ, তো আমি যদি বলি, পাবেল ভাই আছেন, পাবেল আরিন হচ্ছে চিরকুটের ড্রামার। সো ওনার সাথে আমি প্রথম কাজ করা শুরু করি ফর ভ্যারিয়াস ফিল্মস। তারপর ইমন ভাইয়ের সাথে আমি কাজ করা শুরু করি। আমি প্রীতম ভাইয়ের সাথে কাজ করি, আমি জাহিদ নীরবের সাথে কাজ করি, আমি আরও অনেকের সাথে, ফারুকি ভাইয়ের সাথে কাজ, মানে আমি অনেক ফিল্ম ডিরেক্টর, আমি মিউজিকের মানুষের কথা বলছি। আর ফিল্মে যদি বলি, আমি অনেক ডিরেক্টরদের আমি পছন্দ করি, তারা আমাকে অনেক স্নেহ করেন। তো সবাই অনেক পছন্দের, এবং মিউজিক আর ফিল্ম তো খুবই একটা ডিফারেন্ট কিছু না, সবাই আমরা একই আমব্রেলার নিচে। সো সবাই সবার সাথেই তো আমরা কাজ করি। তো ফিল্ম আর মিউজিকে আমি আলাদা করছি না। আমার অনেক অভিনয় শিল্পী বলেন, মিউজিক ডিরেক্টরস বলেন, ফিল্ম ডিরেক্টরস বলেন, এবং ফিল্মের লোকজন যারা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে স্ক্রিন প্লে থেকে শুরু করে যারা ফিল্মটা বানান, এখানে অনেক মানুষ আছে যারা অনেক অনেক মেধাবী, এবং আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখি, এবং তারা অনেক পছন্দের আমার। এখন পর্যন্ত কাজ করেননি, কিন্তু ভবিষ্যতে তার সাথে কাজ করতে চান, এমন কোনো শিল্পী আছে কিনা? হাবিব ভাইয়ের সাথে কাজ করতে চাই। হাবিব ভাইয়ের সাথে দেখা হয়েছে আমার বিভিন্ন ফাংশনসে, কিন্তু কারেজ করে বলতে পারিনি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, উড লাভ টু ওয়ার্ক উইথ হাবিব ভাই, কারণ হাবিব ভাইয়ের গান শুনে বড় হয়েছি। তো তার সিডি কিনতাম, ওনাদেরই তো গান শুনতাম। সো হ্যাঁ, হাবিব ওয়াহিদ কি আপনার পছন্দের শিল্পী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার গান আমি আই এম আ ফ্যান অফ হাবিব ভাই। সো তার গান শুনতাম ছোটবেলায়, ওনাদের সিডি কিনতাম না আমরা, হ্যাঁ, তখন তো আমরা সিডি কিনে গান শুনতাম। সো হাবিব ভাই, তারপর হচ্ছে হৃদয় ভাই, তারপর হচ্ছে ফুয়াদ ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে। হ্যাঁ, ফুয়াদ ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে। অনেক ব্যান্ডস আছে যাদেরকে আমি পছন্দ করি। সো হ্যাঁ, আপনি ব্যান্ডের সাথেও মানে কাজ করতে চান, বলতে চাচ্ছেন? ব্যান্ডের সাথে বলতে উনাদের, হ্যাঁ, আমি শূন্যর সাথে কাজ করেছি। অনেক ব্যান্ডে তো এরকম থাকে যে অতিথি শিল্পী হিসেবে বা কোন একটা স্পেশাল না, ফিচারিং হিসেবে হয়তো হবে না, কিন্তু হয়তো ফিচার আর্টিস্ট হিসেবে কাজ করতে চাই। হিসেবে, হ্যাঁ। হ্যাঁ, আমি যেমন
শূন্যর যে বেহুলা জি গানের জি সং জি লঞ্চে আমি ওনাদের সাথে গেস্ট আর্টিস্ট হিসেবে আমি পারফর্ম করেছিলাম ওদের সাথে কিছু গান। তো দ্যাট ওয়াজ আ ভেরি হিউজ মোমেন্ট বিকজ আমি শূন্যর ফ্যান ছিলাম। অর্থহীনের শিশির ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে বাহ, অনেকগুলো। তো যে গিটারিস্ট, লিড জি গিটারিস্ট জি শিশির ভাইয়া, শিশির আহমেদ। তো উনার সাথে আমার অনেক আগে থেকে কাজ শুরু। মানে অ্যাকচুয়ালি শিশির ভাইয়ের সাথে আমার অ্যাকচুয়ালি ১ম এ কাজ করা শুরু হয় ২০১৯ সালে। তো ১৯ সাল থেকে শিশির ভাইয়ের সাথে আমি অনেকগুলা প্রজেক্ট করি। শিশির ভাইয়ের অনেকগুলো গানে আমি ছিলাম এবং আমরা নিজেরাও অনেকগুলো কভার্স করি তখন। তো শিশির ভাইয়ের সাথে আমার কাজ করতে, করতে তারপর ফুয়াদ ভাইয়ের সাথে কাজ হয়। অ্যান্ড দেন আমি ফিল্মের অনেকগুলো কাজ করি। আচ্ছা। আহ, বাংলাদেশের মানে হাবিব ভাইয়ের কথা তো বললেন, হাবিব ওয়াহিদের কথা তো বললেন। এছাড়া আপনার পছন্দের শিল্পী কারা বাংলাদেশের, বা কাদের দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন এরকম যদি থাকে? আম আমি প্রীতম ভাইয়ের গান খুব পছন্দ করি। মানে প্রীতম ভাই এখন আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য লিডিং মিউজিশিয়ানস বলতে পারেন। সো উনি যেই সাউন্ড, যেই মিউজিক নিয়ে কাজ করছেন, ওইটা আর আমি ফ্যান। মানে সো ওনার তো মিউজিকে অনেক ধরনের এক্সপেরিমেন্ট থাকে, রাইট। উনিও হ্যাঁ, ধরনের নিরীক্ষা করে আর কি গান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি হৃদয় খানের গানেরও আমি অনেক ভক্ত। ছোটবেলায় অনেক তার গান শুনতাম। হু ডাজন্ট? হ্যাঁ, সো হৃদয় ভাইয়ের সাথে আমি কাজ করতে চাই কোনো না কোনো সময়। আম আমি ন্যান্সি আপার গলার ফ্যান। সো কণ্ঠের জি। ভক্ত আমি। তো ন্যান্সি আপুর সাথে দেখা হয়েছে আমার। ন্যান্সি আপু আমাকে অনেক আদর করেন। সো হ্যাঁ, ন্যান্সি আপুর সাথে আই উড লাভ টু ডু আ ডুয়েট, রাইট? জি। নিজের গান শোনা হয়? না, নিজের গান শোনেন না আপনি? আপনার নিজের মানে আপনার নিজের গাওয়া কোনো গান আপনার পছন্দ এরকম? সিরিয়াসলি? না। মানে শুনি না। একটুখানি মনটা পছন্দ, শুনি একটু। আপনার কিছুদিন আগে আপনার একটা সুন্দর একটা গান বেরিয়েছে, শ্রাবণী রোদ। হুম, হুম। সবাই খুব প্রশংসা করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার অরিজিনাল, আমার ইপির একটা গান। হ্যাঁ, নিজের গান শুনি না আসলে, শোনা হয় না। আচ্ছা, গান মাঝে মধ্যে যদি কিছু কভার্স অনেক পছন্দ হয়, যদি মনে হয় যে আচ্ছা, ও ভালো লাগতেছে তো শুনতে। নিজের গান শুনতে কেন জানি ভালো লাগে না বেশি। কিন্তু হ্যাঁ, কিছু, কিছু নাটকের গান করেছি আমি রিসেন্টলি। আম তারপর রিসেন্টলি লাস্ট ইয়ারেরও কিছু গান আছে নাটকে। আমি লাস্ট ইয়ার মনে হয় ১০ টা গান গেয়েছি নাটকের। তো সবগুলা গানই খুব সুন্দর ছিল। ওগুলা মাঝে মধ্যে, শোনা মাঝে হয়, মধ্যে মাঝে শুনি, মধ্যে হ্যাঁ। শোনা। আবার যদি কেউ বলে যে শুনতে চায় তখন শোনা হয়। মাশার তো অনেক বড় একটা ফ্যান বেস আমাদের দেশে, দেশের বাইরেও। আহ, খ্যাতির বিড়ম্বনা শব্দটার সাথে নিশ্চয়ই পরিচিত। কখনো আপনার এই খ্যাতির বিড়ম্বনা হয়েছে কিনা ভক্তদের সাথে, বা কিছু, বা ভক্তদের নিয়ে যদি আপনার কোনো মজার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদেরকে একটু বলতেন। আমি আই লাভ মাই ফ্যান্স। ও উনারা খুবই, they're লাভলি অলওয়েজ। সো আমি যখনই আমার অডিয়েন্সের সাথে আমার ইন্টারাকশনের সুযোগ হয় বা দেখা হয় কোথাও, আমি খুবই এনজয় করি ওই টাইমটা, যে উনারা আমাকে চেনেন, অ্যাপ্রিসিয়েট করেন, আসেন আমার কাছে কথা বলেন। সো আমি ওটাকে খুবই ভ্যালিউ করি, খুব চেরিশ করি আমি ওই মোমেন্টগুলো। কারণ এগুলো আসলে অনেক স্পেশাল। এটা এটা যখন হয় না তখন, মানে যতদিন হয়নি এটা যখন বুঝিনি, আর তারপর যখন হয়েছে, এটা যখন বুঝতে পেরেছি এটা কতটা স্পেশাল। সো এই জন্য আমি এটাকে অনেক চেরিশ করি। এটাকে আমি কখনোই উম, আমি এটাতে কখনো অ্যানয়েড হই না। আচ্ছা সো কিছু কিছু সময় অফকোর্স অনেক সিচুয়েশনস থাকে যেটা থেকে একটু এসকেপ করতে হয়, কিন্তু এর বাদ বাকি এভরিওয়ান হ্যাজ বিন ভেরি রেসপেক্টফুল, ভেরি লাভলি। সো um, আমার তাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। এখনকার সেলিব্রিটি যারা, তারা সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়াতে বেশ মানে অ্যাক্টিভ থাকেন। তো তাদের আমাদের দেশে যা দেখেছি যে অনেক সেলিব্রিটি অনেক ধরনের সাইবার বুলিংয়ের শিকার হন। অনেকে তাদের পোস্টে যে অনেক আজে বাজে কমেন্ট করে ভাইয়া। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা ওই সময়টাতে আপনি আপনাকে নিজেকে কিভাবে, মানে জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমার সারা জীবন এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। একবার একটা সিচুয়েশনের জন্য হয়েছিল, যেটা আমার আসলে দোষ ছিল না, অন্য একটা হুম, পার্টির মিস ইনফরমেশন স্প্রেডের জন্য আই হ্যাড টু ফেস সাম অনলাইন অ্যাবিউজ বলতে পারেন বা ভায়োলেন্স বলতে পারেন, অ্যাবিউজই বলবো। জি
সো ওইটাকে আসলে ওটা আমার জন্য অনেক নতুন ছিল বিকজ আমি এর আগে কখনো ওই রকম কিছু ফেস করিনি কারণ সবসময় ওয়াজ ভেরি নিউট্রাল, ইট ওয়াজ ভেরি পজিটিভ। তো ওটা যখন ফেস করি তখন ইট ওয়াজ সামথিং লাইক যে ও এটা ইটস নিউ অ্যান্ড তখন একটু রাগ উঠছিল বিকজ ইট ওয়াজ নট মাই ফল্ট। তো এই কারণে হচ্ছে কিন্তু আমি আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ যে আমি এত কম্পোজড ছিলাম ওই সময়টাতে, এত পেশেন্ট ছিলাম যে আই ইগনোরড দ্য হোল সিচুয়েশন। আমি যদি ওটাকে আরও নাড়তাম তাহলে জিনিসটা আরও হয়তো খারাপ হতে পারতো, কিন্তু আমি করিনি সেটা। আমি নিজেকে অনেক তখন কন্ট্রোল করি অ্যান্ড দেন ইট ওয়াজ জাস্ট আ ফেজ লাইক এনি আদার ফেজ। তো ওটাও একটা পর্যায়ে ডিজলভ হয়ে যায়। আচ্ছা, বাট ইয়া হ্যাঁ, কিছু সময় তো এরকম আসেই সব সেলিব্রিটির, যারা পাবলিক ফিগার, যারা সোশ্যাল মিডিয়াতে আমরা যারা অ্যাক্টিভ, আমাদের ফেস করতে হয়, কিন্তু কখন কখন কি হয়ে যায় সেটা আসলে জানি না, কখন কি ফেস করে ফেলতে হয়। সো ওটার জন্য সবসময় প্রিপেয়ার থাকতে হয়, আমাদের অনেক থিক স্কিন থাকতে হয় যে যে কোনো কিছু আমাদেরকে আসলে বদার করা যাবে না, কারণ জানি না তো কখন কে কি বলে দিবে। সো ওটার জন্য আসলে সবসময় নিজেকে কম্পোজ রাখাটা অনেক জরুরি, নিজেকে অনেক শান্ত রাখাটা জরুরি। সো আমি ওটাই করি। ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান, কি হিসেবে? স্বপ্ন, আমার স্বপ্ন হচ্ছে হ্যাপি থাকা, অনেক বড় একটা স্বপ্ন এটা, যে হ্যাপি থাকতে হবে লাইফে, স্যাটিসফাইড থাকতে হবে। সো এইটা একটা ডিজায়ার। স্বপ্ন হচ্ছে আমি নিজের ক্রিয়েশনগুলোকে তাড়াতাড়ি যাতে আমি রিলিজ করতে পারি, আমার গানগুলোকে যাতে আমি মানুষের কাছে পৌঁছাতে পারি, আমার নিজের গান যেগুলো আমার অরিজিনাল সংস। তো ওটার উপর কাজ করছি এখন, অলরেডি 2টা রিলিজ হয়েছে, এখন বাকিগুলো রিলিজ করবো। সো একটা অ্যালবাম আমার যাতে থাকে, একটা না আরও একের অধিক অ্যালবাম যাতে আমার থাকে, এটা নিয়ে যাতে আমি ওয়ার্ল্ড ট্যুর করতে পারি, এটা আমার একটা স্বপ্ন। অনেক বড় বড় স্টেজে পারফর্ম করার স্বপ্ন আছে আমার, বিদেশের। তো এগুলো পূরণ করতে চাই। এগুলোই আমার এখন স্বপ্ন। ছোটবেলার ঈদটা কি রকম কাটতো আপনার? ছোটবেলার ঈদটা অনেক মজার কাটতো আসলে, এখন তো আর মজা হয় না। বড় হয়ে যাওয়ার পর আসলে যত দিন যাচ্ছে কেন জানি আমাদের সেলিব্রেশনের আমেজগুলো কমে যাচ্ছে, ফেস্টিভিটি কমে যাচ্ছে, মানুষের একসাথে হওয়ার যেই কি বলবো ইচ্ছাটা কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ। তো ছোটবেলা ছিল গ্রামের বাড়িতে ঈদ করতে যেতাম, যে কোনো একটা ঈদ গ্রামের বাড়িতে করতাম। তো তখন ঈদের জামা কেনারও যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, বা ঈদের দিন আমরা সবাই মিলে নতুন নতুন জামা কাপড় পরবো, সারাদিনে অনেকগুলো জামা চেঞ্জ করব। তো ওইটা আসলে তো বড় হচ্ছে তো আর এইসব নাই। এখন আর গ্রামের বাড়ি যাওয়া হয় না? না, এখন যাওয়া হয় না তো, কারণ আমার দাদা দাদি নানা নানি ওনারা সবাই চলে যাওয়ার পর আসলে ওভাবে গ্রামের বাড়িতে ঈদটা করা হয় না, বেশিরভাগ শহরেই করা হয়। আর সালামির একটা খুব আমাদের একটা কাজ করতো, মানে এটা তো অনেক। এখন সালামি পান আপনি? না, এখন তো ওভাবে সালামি দেন? সালামি দিতেই হয় এখন। পেলে পাই, মানে যদি দেয় কেউ, কিন্তু ওভাবে আগে তো ধরেন সালামি আমাদের একটা কম্পিটিশন ছিল যে কে কত সালামি পাচ্ছি আমরা কাজিনসদের মধ্যে। তখন এই কচকচা ফ্রেশ মানে টাটকা টাটকা নোটগুলা, হ্যাঁ, ওইটা ছিল আমাদের একটা পজিশন যে আমরা একদম কচকচে নোটগুলা আমরা পাচ্ছি সালামি হিসেবে, ওটা জমাচ্ছি, তারপর আমরা দিন শেষে আমরা মানে সবাই কাউন্ট করছি যে কতজনে কত সালামি পেয়েছে। তো তখন তো ওই কচকচা 20 টাকার নোটও ছিল 20,000 টাকার মতো। তো তো ওটা অনেক মিস করি, ওই জিনিসগুলা। এখনো সালামি দেয়, বাবা চাচারা দেয় অনেক সময় সালামি, মামা খালারা মাঝে মধ্যে যদি দেখা হয় দেয়, কিন্তু ওই ইয়াটা নাই, আগের মতো যে একটা সেলিব্রেশন ছিল ওইটা তো নেই। আর এখন সালামি নিতেও ইচ্ছা করে না, মানে জিনিসটা ওইরকম। কিন্তু দিলে অফকোর্স সালামি দেওয়া নেওয়াটা তো একটা খুব আনন্দের একটা বিষয়। তো এখন যখন ছোটরা যখন সালামি চায় তখন ওদেরকে দিতে খুব ভালো লাগে, তো কারণ তখন মনে পড়ে আমিও তো এক সময় এরকম নিতাম।
সো হ্যাঁ, সালামি জিনিসটা ঈদের সকালে কোলাকুলির যেই সেলিব্রেশনটা, এটা খুব মজা লাগে। তারপর সবাই মিলে নাস্তা করা একসাথে, রান্না বান্না করা একসাথে, ওটা খুব মজা লাগে। আপনি রান্না করেন ঈদের সময়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আমি রান্না করি, আমি খুব ভালো রান্না করি। সো আমি প্রায়ই রান্না বান্না করি। আর ঈদে এরকম সেলিব্রেশনে তো তো অবশ্যই কিছু না কিছু একটা করি। আমরা আরো একটু আড্ডা দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের হাতে সময় সীমিত। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।